বাংলাদেশের উদ্দেশ্য কিন্তু ভারতকে ভাঙা না, বাংলাদেশকে নিরাপদ করা। ভারত এমন একটা দেশ, বাংলাদেশের চট্টগ্রামে কোন দেশের কি এক্সারসাইজ হচ্ছে, ঢাকায় কি হচ্ছে, বগুড়ায় কি হচ্ছে, লালমনিরহাটে কি হচ্ছে, তাদের কিন্তু ঘুম নাই। ভারতকে ভেঙে দেওয়ার প্রয়োজন হবে না। ভারতের ভিতরেই যথেষ্ট কারণ রয়েছে যে কারণে ভারত ভেঙে যাবে। বাংলাদেশের জন্য সবথেকে বড় দুর্ভাগ্য যে বাংলাদেশ এমন একটা প্রতিবেশী পেয়েছে, ভারত। এবং ভারত যদি ভাঙে তা ভারতের নিজস্ব কারণেই। ভারতকে ভেঙে দেওয়ার প্রয়োজন হবে না। ভারতের ভিতরেই যথেষ্ট কারণ রয়েছে যে কারণে ভারত ভেঙে যাবে। এই যে আমরা কয়দিন ধরে দেখছি পশ্চিম বাংলায় একটা অশান্তি সৃষ্টি হয়েছে, লাদাখে এই মুহূর্তে চলছে, যেটা চীন পাকিস্তানের সাথে যে ভারতের অংশটা কাশ্মীরের লাদাখ, সেটাতে অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে জেনজি। নর্থ ইস্ট ইন্ডিয়াতে তো আছেই। আমরা সবাই নর্থ ইস্ট ইন্ডিয়াকে আমরা সবাই সেভেন সিস্টার্স বলি, বাট আমি মনে করি যেটা আমরা একটা মানে জিওগ্রাফিক্যাল মিস্টেক একটা হয়ে গেছে। এটা কিন্তু সেভেন সিস্টার্স না। চিকেন নেকের পরে যে এরিয়াটা, সেটার মধ্যে 8.5 সিকিমও আছে এবং পশ্চিমবাংলার একটা অংশও কিন্তু আছে। আমরা চিকেন নেকটাকে যদি আমরা কনসার্ন পয়েন্ট ধরি, তা ভারতের ভালনারেবল স্টেটস কিন্তু বাংলার একটা অংশ এবং 8টা স্টেট সিকিম সহ। এটাই যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং বাংলাদেশের সাথে যদি ভারত সম্পর্ক সঠিক না করে, মানে আন্তর্জাতিক সম্পর্কটা যেভাবে হওয়া উচিত, মিউচুয়ালি রেসপেক্টফুল, বন্ধুত্বপূর্ণ হবে এবং সম্মানের সাথে একজন আরেকজনের সাথে মানে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে ইকুয়াল হিসেবে। সেটা যদি না রাখে তাহলে ভারতের এই 8টা স্টেটের সাথে যোগাযোগ কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। সিকিম অতটা এফেক্টেড না হলেও বাকি স্টেটগুলোর কিন্তু ব্যবসা বাণিজ্য যোগাযোগ সব কিছু যথেষ্ট ডিফিকাল্ট হয়ে যাবে। তারা কিন্তু একটা সিস্টেমের মধ্যে গত 16 বছরে পড়ে গেছিল বাংলাদেশের ভিতর দিয়ে তাদের মুভমেন্টের কারণে। যে অভ্যাসটা তাদের হয়ে গেছে বাংলাদেশের মাধ্যমে যে ব্যবসাটা তারা করতো, এটার কারণে কিন্তু তারা ডিপেন্ডেন্সি বেড়ে গেছে। এখন এই বাংলাদেশ যদি শক্ত অবস্থানে থাকে তাহলে এই রাষ্ট্রগুলো এমনি ভেঙে যেতে পারে। তাদের ভিতরের অশান্তিটা আরও প্রকট হবে এবং সেটাতে অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিলেই এটা ভেঙে যাবে। বাট বাংলাদেশের উদ্দেশ্য কিন্তু ভারতকে ভাঙা না, বাংলাদেশকে নিরাপদ করা। এবং বাংলাদেশ নিরাপদ হবে যদি ভারত ভেঙে যায়, না হলে বাংলাদেশ এই কষ্টের মধ্যেই থাকবে। ভারত এমন একটা দেশ, বাংলাদেশের চট্টগ্রামে কোন দেশের কি এক্সারসাইজ হচ্ছে, ঢাকায় কি হচ্ছে, বগুড়ায় কি হচ্ছে, লালমনিরহাটে কি হচ্ছে, তাদের কিন্তু ঘুম নাই। বাট সারা ভারতে কি হচ্ছে আমরা কিন্তু চিন্তা করি না। পাকিস্তানও কিন্তু এটা নিয়ে বাজার করে না। পাকিস্তানের মিডিয়াতে ভারতে কি হচ্ছে এটা নিয়ে কোনো আলাপ নাই। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, নিউ ইয়র্কে ডিম মারা হয়েছে, এটা নিয়ে কিন্তু ভারতের টিভি মিডিয়া সব অস্থির হয়ে গেছে। বাংলাদেশের মিডিয়া যতটা না এটা নিয়ে আলাপ করছে, তার থেকে ভারতীয় মিডিয়া বেশি আলাপ করতেছে। এই সি অ্যাঞ্জেলস যে এক্সারসাইজটা আমেরিকার সাথে করে বাংলাদেশ আর্মি, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। কিন্তু এইটা নিয়ে যে হিউজ একটা আওয়াজ ভারত তুলতেছে, এটা মানে বাংলাদেশের যে কোনো জিনিস, বাংলাদেশের কোনো সশস্ত্র বাহিনী কিন্তু ভারতকে আক্রমণ করার জন্য না। বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমরা গড়ে তুলছি দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমাদের বহিঃশত্রু বলতে ভারত এবং মায়ানমার, তাদের আক্রমণকে প্রতিহত করার জন্যে, তাদের সাথে যে কোনো ডিলে একটা শক্ত অবস্থান নিতে গেলে আমাদের একটা শক্ত সমস্ত সশস্ত্র বাহিনী প্রয়োজন। সেই জন্যই কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গঠনটা, যুদ্ধ করার জন্যে না বা কোনো এলাকা দখল করে রাষ্ট্রের এলাকাকে বড় করার জন্য না। কিন্তু আমাদের একটা ড্রোন কিনলেও ভারতের মাথা ব্যথা শুরু হয়ে যায়। একটা কোনো দেশের প্রতিনিধি দল ঢাকায় নামার সাথে সাথে তাদের চিন্তা বেড়ে যায়। ডক্টর ইউনূস কী বলছেন, পররাষ্ট্র উপদেষ্টা কী বলছে, সেনাপ্রধান কী করতেছে, নৌবাহিনী কোথায় যাচ্ছে, কী করতেছে, এটা নিয়ে তাদের চিন্তার কোনো শেষ নাই। আমি তো মনে করি এই সমস্ত দুশ্চিন্তার কারণেই ভারত অশান্তিতে থাকবে এবং তারা একদিন ভেঙে যাবে, এবং সেই ভেঙে গেলে আমরা নিরাপদ হব। আরেকটা বিষয় হচ্ছে স্যার, সরকারিভাবে
মানে আমাদের দেশের ভিতরে যে গত 16 বছর আমরা দেখেছি যে জঙ্গিবাদ, জঙ্গি কার্ড, জঙ্গি নাটক, অনেক কিছু, এতে করে অনেক আর্মি অফিসারও দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। তো গত এই 1 বছর 2 মাস 3 মাসে তো আমরা এমন কোনো ঘটনাও দেখলাম না, অথবা 5 মের মতো কোনো ঘটনা, বা আলেম ওলামাদের তো দেখলাম যে আন্দোলন করতে হবে, আন্দোলন করার মতো কোনো পরিস্থিতিও হয় নাই। তাহলে আসলে ব্যাপারটা কি? এই ব্যাপারে তো আমাদের অবস্থান বা আমার ব্যক্তিগত অবস্থান স্পষ্ট। গত 16 বছরে যতগুলো জঙ্গি ঘটনা ঘটেছে বাংলাদেশে, পুরোটাই নাটক। বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে কোনো জঙ্গি আক্রমণও হয় নাই, কোনো সন্ত্রাসী কার্যক্রমও হয় নাই। আমরা যদি সেই 21শে আগস্টের বোমা হামলা দেখি, 64টা জেলায় আক্রমণ দেখি, আর বিভিন্ন হলি আর্টিসান দেখি, সবগুলাই আমরা এখন দিনে গত অ্যাটলিস্ট 14 মাসে আমরা নিশ্চিত হয়েছি 7 সালের পরে তো এটা সবথেকে দুর্বল সরকার। বাংলাদেশের এই জুলাই 5ই আগস্টের পরে সবথেকে দুর্বল সরকার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে কোনো জঙ্গি ঘটনা ঘটছে না, সেখানে কোনো মৌলবাদী আন্দোলন হলো না, সেখানে কোনো রক কাটা হলো না। তাহলে এই জঙ্গিরা গেল কোথায়? এরা তো এখন তো এটা জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হওয়া উচিত। আফগানিস্তান থেকে আসতে হবে, তারা ইরাক থেকে আসবে, প্যালেস্টাইন থেকে সব জঙ্গিরা বাংলাদেশে আসবে, সেন্ট্রাল এশিয়ার থেকে আসবে, পাকিস্তান থেকে তো আসবেই। পাকিস্তানে সব পাঠানদেরকে আমরা দেখব এখানে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে। বাট সেরকম তো কোনো কার্যক্রম দেখছি না, কার্যক্রমও দেখছি না, চলাচলও দেখছি না, মুভমেন্টও দেখছি না। তো সুতরাং এটাকেই, এই ঘটনাটাই নিশ্চিত করছে যে বাংলাদেশে জঙ্গি বলে কিছু নাই। এবং আমরা যেটা বলি, আমাদের যে দাবিটা, মেজর জিয়াউল হক, যাকে জঙ্গি তকমা দিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে এবং আন্তর্জাতিক অপরাধী হিসেবে তাকে চিহ্নিত করে দেশ ছাড়া করা হয়েছে, এই ব্যাপারে যে এই সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যে নীরব, এই বিষয়টা আমাদেরকে যথেষ্ট হতাশ করছে এবং এটার জবাবদিহি তাদেরকে একদিন করতেই হবে। কেন এই জঙ্গি বিষয়টা রিজলভ হলো না, হচ্ছে না রাষ্ট্রীয় পর্যায়ে, সেটা কমিশন গঠনের মাধ্যমে হোক বা কোনো গেজেট পাবলিশের মাধ্যমে হোক, যেই বাংলাদেশে কোনো জঙ্গি নাই, এই সিদ্ধান্তটা রাষ্ট্রীয় পর্যায়ে আসতে হবে, যেটা এখনও আসে নাই বা আনা হচ্ছে না। এটাও ওই স্বৈরাচারের দোসরদের কার্যকলাপের কারণেই মনে হচ্ছে। তারা যেহেতু এখন সবখানে আছে, তারা ওই জিনিসটাকে, তাদের কার্যকলাপটাকে ভুল প্রমাণিত করতে দিচ্ছে।